নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই আপনারা দীনেন্দ্র কুমার রায় রচিত ডিটেকটিভ রবার্ট ব্লেকের হীরের নেকলেস ও খুনের দুটি পর্ব শুনেছেন। আজ আপনি শুনবেন দীনেন্দ্র কুমার রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র মিস্টার ব্লেকের হীরের নেকলেস ও খুনের তৃতীয় পর্ব। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, রবার্ট ব্লেকের চরিত্রে সৌভিক। তাহলে আজ আর বেশি দেরি না করে আসুন শুনে নিই হীরের নেকলেস ও খুনের অন্তিম পর্ব। তিনি একটা চেয়ারে বসে পকেট থেকে একটা ক্ষুদ্র গোলাকার চাকতি বের করলেন, যেটা তিনি 10 নম্বর ঘরের বাইরে গালিচার উপর থেকে কুড়িয়ে এনেছিলেন। কয়েক মিনিট ভালো করে পরীক্ষা করলেন, তারপর তা পকেটে রেখে চেয়ার থেকে উঠে পড়লেন এবং পাইপে তামাক সেজে ধূমপান করতে করতে সমস্ত ঘটনাটা ভাবতে থাকলেন। তামাকের সেই ধোঁয়ার মাঝে বহুদিন আগের একটা দৃশ্য যেন তার চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো। একটা বাগান বাড়ি, যার চারপাশ বহু গাছপালায় ঘেরা। সেখানে বহু মানুষ উপস্থিত। তাদের সামনে একজন নৃত্যশিল্পী তার নৃত্যের প্রদর্শন করে চলেছে এবং বহু দূরে এক বৃদ্ধ তা দেখছে। সে আর কেউ না, বরং ওই শিল্পীর বাবা। মিস্টার ব্লেক মনে মনে বললেন, এই নর্তকের নাম রঙ্গিনী ওগামিত। মিস্টার ব্লেক এইসব অতীতের কথা চিন্তা করতে করতে ভাবনায় ডুবে গেলেন। সেই ঘরের বাইরে লোকজনের দৌড়াদৌড়ি, কথা কাটাকাটি সবটাই বুঝতে পারলেন। তার ঘরের সামনের দালান দিয়ে অনেকেই যাতায়াত করছিল। তার ঘরের ঠিক উপরে 3 তলায় লেডি ন্যাথনের ঘর। সেই ঘরে অনেক লোক কথা বলছিল এবং লেডি ন্যাথন একবার অস্ফুট স্বরে কান্না করছিলেন। মিস্টার ব্লেক তার কান্নার শব্দ শুনতে পেলেন। হঠাৎ তার ঘরের বাইরে দালানে কার পায়ের শব্দ শুনতে পেলেন। কিছুক্ষণ পর কে যেন তার ঘরের দরজায় টোকা দিল। মিস্টার ব্লেক পাইপটা মুখ থেকে নামিয়ে বললেন, কে কে দরজার ওপারে? দয়া করে দরজাটা খুলুন। কে তুমি? হ্যালো হ্যালো, দয়া করে দরজাটা খুলুন। আমি নাথান, জ্যাক নাথান। তাড়াতাড়ি দরজাটা খুলুন। মিস্টার ব্লেক উঠে গিয়ে দরজা খুলে দিলেন। জ্যাক ন্যাথান অত্যন্ত ব্যস্তভাবে সেই ঘরে প্রবেশ করল। এত রাতে আমাকে আবার এখন বিরক্ত করতে এলে কেন? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আপনার চোখে মুখে একটু দুশ্চিন্তার চিহ্ন দেখছি না। আপনি কি ঘুমোচ্ছিলেন? বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি কি তা জানতে পারেননি? তোমার মা তার নেকলেস কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এ কথা শুনেছিলাম। আর কি কাণ্ড ঘটেছে তা তো জানি না, আর জানার জন্য কৌতূহলও নেই। মা নেকলেস খুঁজে পাচ্ছে না এটা শুনেছেন, তাও আপনি চুপ করে আছেন। এরকম ব্যবহারের কারণ কি? মায়ের নেকলেস চুরি গেছে, সকলেই এ কথা শুনেছে, আর আপনি শুনতে পাননি? আশ্চর্য! নেকলেস তার টেবিল থেকে কিছুক্ষণ আগেই চুরি গেছে মিস্টার ব্লেক। শুনে দুঃখিত হলাম, কিন্তু এই বিষয়ে আলোচনা আমার কাছে অনধিকার চর্চা। ওসব কথা আমি জানতে চাই না। জ্যাক ন্যাথন সবিস্ময়ে হাঁ করে মিস্টার ব্লেকের মুখের দিকে তাকালো। রাগে তার মুখ লাল হয়ে গেছে, কিন্তু সে রাগ সংবরণ করে বলল, কি? এসব কথা আপনি জানতে চান না? এ কথার মানে কি? এই ব্যাপারের গুরুত্ব আপনি বুঝতে পারেননি, এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? ওই নেকলেস পারমেন্টিয়ার নেকলেস। বাবা যেখানে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন, সেই দরবারে মা ওই নেকলেস প্রথম ব্যবহার করেছিলেন। সেই দরবার উপলক্ষেই বাবা তা 15,000 পাউন্ড দিয়ে কিনে মাকে উপহার দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই নেকলেসের মূল্য 15,000 পাউন্ড। হ্যাঁ, এ কথা আমি বিশ্বাস করি। তোমার বাবা বিপুল সম্পত্তির অধিকারী, তিনি 15,000 পাউন্ড দিয়ে একটা নেকলেস কিনেছিলেন। এটাও বিশ্বাস করার কারণ নেই, কিন্তু এই চুরি নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন কি? আমাকে এ কথা বলতে এসেছো কেন? মিস্টার ব্লেকের কথা শুনে জ্যাক ন্যাথন নিজের রাগ সংবরণ করতে পারল না। সে উত্তেজিত স্বরে বলল, এ কথা নিয়ে আপনার মাথা ঘামাবার প্রয়োজন নেই? আপনি বলছেনটা কি? আপনি আপনি এখানে কি করতে এসেছেন? আমি আপনাকে কি জন্য এখানে নিয়ে এসেছি তা কি আপনি ভুলে গেছেন? না, ভুলিনি, জীবনে কখনো ভুলবো না। তুমি আমাকে অপমান করতে নিয়ে এসেছিলে। তোমার যে স্বাদ পূর্ণ হয়েছে, সকলের সামনে তুমি আমাকে কিভাবে অপদস্থ করেছো, তা আমি জানি। তোমার বাবা বিপুল সম্পত্তির অধিকারী, তিনি 15,000 পাউন্ড দিয়ে একটা নেকলেস কিনেছিলেন। এটাও বিশ্বাস করার কারণ নেই, কিন্তু এই চুরি নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন কি? আমাকে এ কথা বলতে এসেছো কেন? মিস্টার ব্লেকের কথা শুনে জ্যাক ন্যাথন নিজের রাগ সংবরণ করতে পারল না। সে উত্তেজিত স্বরে বলল, না, ভুলিনি, জীবনে কখনো ভুলবো না।
আমার মাথায় যে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছ, তাই অল্প সময়ের মধ্যেই নিশ্চয়ই ভুলে যাওনি। তোমার প্রেমিকা আমাকে কি জন্য এত অপমান করলো তাও নিশ্চয়ই অজানা নয়। সেসব ঘরের ব্যাপার, তার সাথে আপনার এই ব্যাপারে মাথা না ঘামাবার কারণটা তো বুঝলাম না। গোয়েন্দাগিরি আপনার পেশা, গোয়েন্দাগিরির জন্যই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। গুন্ডার দল আমার বাবাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার জন্য যে চিঠি লিখেছিল, আপনাকে সেই চিঠি আমি দেখিয়েছিলাম। টাকা আদায় করার জন্য সেই চিঠিতে ভয় দেখিয়েছিল, কিন্তু টাকাগুলো যে তারা কিভাবে আদায় করবে সেটা আমি ভাবতে পারিনি, এবং এখন যেভাবে আদায় করলো সেটাও আমার মাথায় আসেনি। তারা 5,000 পাউন্ড দাবি করেছিল এবং সেই চিঠিতে লিখেছিল যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সেই 5,000 পাউন্ড না পাঠালে তার 3 গুণ আদায় করবে। 5,000 পাউন্ডের 3 গুণ 15,000 পাউন্ড। আজ তারা আমার মায়ের নেকলেস চুরি করে সেই 15,000 পাউন্ড হাতিয়ে নিয়েছে। এইভাবে তারা তাদের কথা বজায় রেখেছে। নেকলেস চুরি গেছে এ সম্বন্ধে তুমি নিশ্চিত? হ্যাঁ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মা কয়েক মিনিটের জন্য তার ঘর থেকে বেরিয়েছিলেন। কি কারণে তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেই সময় কেউ তার ঘরে প্রবেশ করে টেবিল থেকে নেকলেসটা চুরি করে। তিনি ঘরে গিয়ে আর তা দেখতে পাননি। শুধু তাই নয়, সেই ঘরের জানালাটা পর্যন্ত খোলা ছিল। জানলা খোলা ছিল? হ্যাঁ, আমার মনে হয় চোর ওই জানালা দিয়েই এসেছিল চুরি করতে, আবার ওই জানালা দিয়েই পালিয়ে গেছে। যদিও এটা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারবো না, তবে এটা হতেও পারে। আবার হতে পারে সে এখনো পালাতে পারেনি, এখানেই আছে। তুমি ঠিক কি বলতে চাইছো, একটু স্পষ্ট করে বলবে? আমার ধারণা মায়ের নেকলেস এখনো বাড়ির বাইরে যায়নি। চোরটা চুরি করলেও এখনো পর্যন্ত অন্য কোথাও পাচার করতে পারেনি। চোর ও নেকলেস এখনো এই বাড়িতেই আছে, ড্যাম শিওর। তোমার ধারণা ম্যাক্সওয়েল তা চুরি করে নিজের কাছে রেখেছে? জ্যাক ন্যাথন মিস্টার ব্লেকের কথা শুনে আন্দোলিত হয়ে বলল, আপনি আমার সিদ্ধান্তেরই সমর্থন করছেন। আমি যে প্রথমে যা বলেছিলাম তা তখন আপনি বিশ্বাস না করলেও এখন নিজের ভুল বুঝতে পেরেছেন শুনে আমি খুব খুশি হলাম মিস্টার ব্লেক, আমি খুব খুশি হলাম। আমি তোমার সিদ্ধান্তের সমর্থন করছি না, তোমার সিদ্ধান্ত যে ভুল সেটাও বলছি না। এই চুরি নিয়ে তোমার কি ধারণা তা তোমাকে জিজ্ঞাসা করছি। যদি তোমার ধারণা হয়ে থাকে ম্যাক্সওয়েলই চোর, তাহলে তুমি... হ্যাঁ, সেই হতভাগাই যে মায়ের নেকলেস চুরি করেছে এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। লোলার ঘরে যখন আমাদের ঝামেলা চলছিল সেই সময় মা, আমার বোন রাত আর পরিবারের সকলেই 3 তলা থেকে নেমে এসেছিল, কিন্তু ম্যাক্সওয়েল তখনও 3 তলায় ছিল। মায়ের ঘর কয়েক মিনিটের জন্য ফাঁকা ছিল, আর সেই সুযোগেই ম্যাক্সওয়েল তোমার মায়ের ঘরে প্রবেশ করে নেকলেসটা টেবিল থেকে নিয়ে নিয়েছিল, তারপর নিঃশব্দে সরে পড়েছিল। তোমার অনুমান সত্যি হলে স্বীকার করতে হবে ম্যাক্সওয়েল সুযোগের সদ্ব্যবহার করতে জানে। সে যাই হোক, এখন তুমি আমাকে কি করতে বলো? আপনি তার ঘরে গিয়ে আপনার আসল পরিচয় দিয়ে বলুন আপনি তার চুরি ধরার জন্যই ছদ্মবেশে ও ছদ্মনামে এখানে এসেছেন এবং সুযোগের প্রতীক্ষা করছিলেন। এখন সেই সুযোগ উপস্থিত। আপনি তার ঘর খানা তল্লাশি করলেই আমি নিশ্চিত সেই নেকলেস পাওয়া যাবে। জ্যাক ন্যাথন কথাটা শেষ না করেই চুপ করে গেল। মিস্টার ব্লেক বললেন, সেই হার আমার হাতে এলে কি আমি টেলিফোন করে পুলিশ ডাকবো? জ্যাক ন্যাথন তাড়াতাড়ি মাথা নেড়ে উত্তেজিত হয়ে বলল, না 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 না, আপনি এ কাজ করতে পারেন না। বাবা এই কেলেঙ্কারি বাইরের কোনো লোককে জানাতে চান না, এ কথা তো আগেই আপনাকে বলেছি। আপনি নেকলেসটা তার কাছ থেকে আদায় করে তাকে তৎক্ষণাৎ আমাদের বাড়ি থেকে চলে যেতে বলবেন। তাকে বলে দেবেন সে যেন আর কখনো আমাদের বাড়িতে প্রবেশ না করে, বরং তাকে 2-4 গাছ চাবুক মেরে তাড়িয়ে দিলে তো আরও ভালো হয়। তাকে একটু শিক্ষা দেওয়া উচিত। আপনার আপত্তি না থাকলে আপনাকে একটা চাবুক এনে দিতে পারি। আপনি তার ঘরের নাম্বারটা জানেন তো? না, তার ঘরের নম্বর জানি না, জানতেও চাই না। সে কোন ঘরে আছে তা না জানলে আপনি কি করে তার সঙ্গে দেখা করবেন? আমি তার সঙ্গে দেখা করব না। তার সঙ্গে দেখা করবেন না? এর মানে কি? আমি তোমার আদেশ অনুযায়ী কাজ করতে রাজি নই। ইচ্ছে হলে তুমি নিজে তার সঙ্গে দেখা করে তার ঘরে খানা তল্লাশি করতে যাও। ইচ্ছে হয় তাকে চাবুক মেরে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দাও। যা ইচ্ছে হয় তাই করতে পারো, আমি এই কাজ করব না। মিস্টার ব্লেক উঠে সেই ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন এবং দরজা খুলে জ্যাক ন্যাথনকে বললেন, নাও, তুমি আর আমাকে বিরক্ত করো না, এখন এখান থেকে চলে যাও। জ্যাক ন্যাথন মিস্টার ব্লেকের কথায় অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। তারপর রাগত স্বরে বলল, তুমি আমার কথা এভাবে নাকচ করছো?
যে কাজের ভার দিয়েছি তা তুমি নেবে না? মিস্টার ব্লেক খোলা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, না, এই কাজের ভার আমি নেব না। তুমি বললে তোমার বাবা ঘরের কেলেঙ্কারি বাইরে প্রকাশ করতে চান না। তিনি তা গোপন রাখাই শ্রেয় মনে করেন। এটা যে অতি তুচ্ছ বিষয় তা জানাই গেছে, কিন্তু এই চুরি পুলিশের তদন্তের বিষয়। তুমি টেলিফোনে স্কটল্যান্ড ইয়ার্ডে খবর দাও। আমার আর কোনো কথা বলার নেই। নমস্কার। জ্যাক ন্যাথনের প্রচণ্ড রাগ হলো, তাও তিনি নিজের রাগ সংবরণ করে মাতালের মতো টলতে টলতে সেই ঘর থেকে চলে গেল। মিস্টার ব্লেক তৎক্ষণাৎ দরজা বন্ধ করে চেয়ারে বসে কয়েক মিনিট চিন্তা করলেন। তারপর উঠে ঘরের আলো বন্ধ করলেন। সেই ঘর গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হলে তিনি জানালা খুলে সেই বিশাল অট্টালিকার সামনের দিকে দৃষ্টিপাত করলেন। সেই সুবিস্তীর্ণ প্রান্তর তখন নিবিড় নৈশ অন্ধকারে সমাচ্ছন্ন। দক্ষিণে বহু দূরে গিরি উপত্যকা, তার পাদভূমিতে আলোকস্তম্ভ শিরে কয়েকটি আলোক দেখা যাচ্ছে। তা রেল স্টেশনের আলো। মিস্টার ব্লেক কয়েক মিনিট সেই দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে পকেট থেকে একটা দেশলাই বার করে বেশ কয়েকবার জ্বালালেন এবং ওইখানে দোলালেন। তারপর তিনি দেশলাই পকেটে রেখে কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটল। সেখানে কতকগুলো গাছ ছিল। অন্ধকারে সেই সকল গাছ ছায়ার মতো দেখাচ্ছিল। মিস্টার ব্লেক সেই গাছের আড়াল থেকে একটা আলো দেখতে পেলেন। তাও 3 বার আন্দোলিত হলো। মিস্টার ব্লেক এই সংকেতের অর্থ বুঝতে পেরে সুটকেসটা খুলে ফেললেন এবং তার ভেতর থেকে একটা শক্ত দড়ি বার করলেন। সেই দড়ির এক প্রান্ত তিনি জানালা দিয়ে নিচে ঝুলিয়ে দিলেন এবং অন্য প্রান্ত জানালার খড়কাঠির সঙ্গে শক্ত করে বেঁধে খোলা জানলার কাছে দাঁড়িয়ে রইলেন। কিন্তু তার দড়ি হাতেই রইল। কয়েক মিনিট পরে দড়িতে টান পড়ল। মিস্টার ব্লেক বুঝলেন দড়ির যে প্রান্ত নিচে ঝুলছিল তা কেউ চেপে ধরেছে। এরপর তিনি 2 হাতে সেই দড়ি ধরে টান দিলেন। একজন লোক দড়ির অপর প্রান্ত ধরে ধীরে ধীরে জানালায় উঠল। মিস্টার ব্লেক তার হাত ধরে তাকে সেই ঘরের ভিতরে নিয়ে এলেন। আগন্তুক মিস্টার ব্লেকের সহকারী স্মিথ। স্মিথ দড়ির সাহায্যে দোতলার সেই ঘরে আসতে তাকে বেশ ভালো বেগ পেতে হলো। সে মিস্টার ব্লেকের পাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অন্ধকার ঘরে কেউ কারোর মুখ দেখতে পেল না। অন্ধকারে কেউ যাতে তাকে দেখতে না পায় এই জন্য স্মিথ কালো রঙের পোশাক পরেছিল। মাথায় কালো টুপি, হাতে কালো দস্তানা, মুখে কালো মুখোশ, পায়ে রবারের মতো কালো জুতো। তাকে দেখলে ইটালীয় ফ্যাসিস্ট সম্প্রদায়ের গুপ্তচর বলে মনে হচ্ছিল। এই বেশে অন্ধকারে কেউ তাকে কাছ থেকে দেখলেও চিনতে পারত না। রাতে কোনো পুলিশ অদৃশ্যভাবে কোনো দস্যুকে অনুসরণ করার জন্য এই রকম পোশাক পরে। এখানে আসার সময় হঠাৎ যদি কোনো পুলিশ তাকে দেখতে পায় ও তার অনুসরণ করে, এইরূপ আশঙ্কা ছিল বলেই স্মিথ এই রকম পোশাক পরেছিল। মিস্টার ব্লেকের উপদেশেই সে এই পোশাক পরে আদেশ পালন করতে এসেছিল। স্মিথ প্রথমেই বলল, আপনি কি একটু আগে একবার আলো দেখিয়ে সংকেত দিচ্ছিলেন? না, এ কথা কেন জিজ্ঞেস করছো? একটু আগে আর একবার এইরকম আলোর সংকেত দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই আলো এই ঘর থেকে দেখানো হয়নি। আমার বিশ্বাস এই ঘরের উপরের তলার চিলেকোঠার জানলা থেকে কেউ সেই আলো দেখিয়ে কাউকে সংকেত দিচ্ছিল। সেই ঘরে কে থাকে? আমি তা জানি না, তবে আমার বিশ্বাস মিস্টি গাইজের পরিচালিকা সেই ঘরে থাকে। সেই আলোর সংকেত তুমি কখন দেখতে পেয়েছিলে? আপনার সাংকেতিক আলো দেখে যখন দড়ির কাছে আসছিলাম সেই সময়। তারপর 10 মিনিটও বোধহয় পার হয়নি। কিন্তু ওটা যে সাংকেতিক আলো এ কথা নিশ্চিত করে বলতে পারছি না। কেউ হয়তো আলো হাতে ঘরের ভিতর ঘুরছিল। আমি তখন শীতে কাঁপছিলাম, এই জন্যই হয়তো সম্ভবত মনে হয়েছিল আলোটা কাঁপছিল। দড়ির ঘষায় হাত জ্বালা করছিল বোধ হয়, তাই স্মিথ হাতে একটু ফুঁ দিয়ে বলল, উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেছে কি? হ্যাঁ, একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আমি কোনো গুপ্ত রহস্যের আভাস পাচ্ছি। তুমি এসেছো দেখে আশ্বস্ত হলাম, কারণ তোমার সাহায্য আমার প্রয়োজন হবে। আমি বোধহয় একটা বড় ষড়যন্ত্রের খুব কাছে এসে পড়েছি।
সেরকম ব্যাপারের অস্তিত্ব কোনো দিন আমার কল্পনাতেও স্থান পায়নি। দাঁড়ো, আমি আগে জানলাটা বন্ধ করি, তারপর সেই আলোচনা করব। মিস্টার ব্লেক জানালা বন্ধ করে পর্দা টেনে দিলেন। তারপর সেই ঘরের আলো জ্বেলে চেয়ারে বসে পড়লেন। স্মিথ পোশাক বদলে নিয়ে মিস্টার ব্লেকের সামনে বসল এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল, স্যার এন্সারকে ভয় দেখিয়ে যে চিঠি লেখা হয়েছিল সেরকম কোনো ঘটনা কি ঘটেছে? তাদের না আমাদের? উভয় পক্ষেরই কথা বলুন। তাদের কার্যসিদ্ধি হয়েছে। লেডি নাথানের 15,000 পাউন্ডের হেরের নেকলেস চুরি হয়েছে। কি সর্বনাশ! এ কাণ্ড কখন ঘটল? আধ ঘন্টা আগে। তিনি তার ঘরের টেবিলের ওপরে রেখে 5 মিনিটের জন্য সেই ঘরের বাইরে গিয়েছিলেন। সেই সময় তা চুরি হয়েছে। তার ঘর কোন দিকে? 3 তলায়, এই ঘরের ঠিক ওপরে। তিনি ঘরে এসে টেবিলের উপর নেকলেস দেখতে পেলেন না এবং সামনের জানলাটা দেখলেন খোলা। মিস্টার ব্লেক স্মিথের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, তুমি এই কথা কি করে জানলে? আমি সেই খোলা জানলা দেখেছিলাম। সেই জানলা দিয়ে কয়েকজন লোককে সেই ঘরের ভিতরে ঘুরে বেড়াতে দেখেছিলাম। কয়েক মিনিট পরে তারা সেই ঘরের বাইরে চলে গেল। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সেই সকল ব্যাপার লক্ষ্য করেছি। স্মিথ পকেট থেকে একটা ক্ষুদ্র দূরবীনের মতো যন্ত্র বের করে মিস্টার ব্লেককে দেখালো। এই জিস প্রিজম স্মিথ তারই কাছে পেয়েছিল। তার সাহায্যে রাতে দূরের বস্তু কাছে দেখা যায় এবং অত্যন্ত স্পষ্টভাবেই দেখা যায়। মিস্টার ব্লেক বললেন, কখন দেখেছিলে? প্রায় আধ ঘন্টা কি তারও আগে। তারপর? সবাই সেই ঘর থেকে চলে গেল, তবে দরজা খোলা রইল। কিছুক্ষণ পরে একটি স্ত্রীলোক সেই ঘরে প্রবেশ করলো। 2-1 মিনিট তাকে দেখতে পেলাম না। তারপর সে সেই জানলার নিচের অংশটা সম্পূর্ণরূপে খুলে রেখে চলে গেল। সেই স্ত্রী লোকটির চেহারা কিরকম লক্ষ্য করেছিলে? হ্যাঁ, বেঁটে খাটো, গায়ের রং কিছুটা চাপা। তাকে দেখে বালিকা বলে ভুল হতে পারে। তার ভাবভঙ্গিতে সন্দেহ করার মতো কিছু ছিল না। কেবল সে জানলার নিচের পাল্লা ওইভাবে খুলে রেখে যাওয়ায় আমি একটু বিস্মিত হয়েছিলাম। তার কারণ বুঝতে পারিনি। কয়েক মিনিট পরে অনেকে সেই ঘরে প্রবেশ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। একজন জানলার কাছে এসে জানলার বিভিন্ন অংশ পরীক্ষা করছিল। আমার মনে হলো সে জ্যাক নাথান। মিস্টার ব্লেক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, স্মিথ, তুমি কখনো জেনাফন স্মিথের নাম শুনেছ? হ্যাঁ, যৌথ কারবার করে সে নাকি অনেকে সর্বনাশ করেছে। তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে অনেকে অনেক কারবারে শেয়ার কিনে সর্বশান্ত হয়েছে। শুনেছি ইউরোপীয় মহাযুদ্ধের আগে সে ইউরোপের কোনো দেশের রাজকার্যেও নিযুক্ত ছিল। হ্যাঁ, অনেকটা সেই রকমই বটে, কিন্তু সে সত্যি অসাধারণ লোক ছিল। তার শক্তি সামর্থ্যের পরিচয়ে বিস্মিত হতে হয়। ম্যাঙ্গো নগরে কোনো এক কুলির কুটিরে তার জন্ম। ইউনাইটেড স্টেটসে বহু দুঃখে কষ্টে তার শৈশব অতিবাহিত হয়। তারপর সে ইউরোপের বিভিন্ন দেশে বাস করে কার্যকরী শিক্ষা লাভ করেছিল। লেখাপড়াও ভালোই শিখেছিল। সে ইউরোপের 10-12টি ভাষায় অনর্গল কথা বলতে পারত এবং ধনবিজ্ঞানে অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছিল। প্রতিপত্তি বর্ধিত হলে সে ভিয়েনার রাজদরবারে ইউনাইটেড স্টেটের রাজদূতের এটাচি নিযুক্ত হয়েছিল। কিন্তু সে সেই পদ পরিত্যাগ করে নিউ ইয়র্ক ট্রিবিউনে প্যারিসস্থ সংবাদদাতার পদে নিযুক্ত হয়। রেনো আমেরিকা কর্পোরেশন নামক প্রসিদ্ধ যৌথ কারবারটি নষ্ট হলে লন্ডনের বহু পরিবারে হাহাকার উঠেছিল। 2 জন লোকের বিরুদ্ধে ওই কারবারটি বিধ্বস্ত হয়েছিল। সেই 2 জন লোকের একজন জেনাফন স্মিথ। আর দ্বিতীয় ব্যক্তিটিকে জানো? না, এইসব কথা আপনার কাছে এই প্রথম শুনছি। দ্বিতীয় ব্যক্তির নাম নাথান জেয়ারিয়ার, যিনি এখন স্যার এন্সার নাথান নামে লন্ডন সমাজে সুপরিচিত এবং কোটিপতিগণের অন্যতম। যা হোক, ওই ঘটনার 1 বছর পরে 1913 খ্রিস্টাব্দে অ্যালজিয়ার্স টুস্ট নামক সুপ্রতিষ্ঠিত ব্যাংক বন্ধ হয়ে যায়। স্মিথকেই এই ব্যাংক ফেলের জন্য দায়ী করা হয়। ফ্রান্সের দক্ষিণাংশে যে সকল কৃষক আঙুরের চাষ করত, তারা তাদের সব এই ব্যাংকেই গচ্ছিত রেখেছিল। তারা এইভাবে সর্বশান্ত হওয়ায়
সমগ্র ফরাসি জাতি নাম স্মিথের উপরে রেগে গিয়েছিল। কিন্তু তার কোনো অপরাধ ছিল কি না তা সন্দেহ আছে। ফ্রান্সের মর্সেলে ও লিওতে যারা এই ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিল তারা জানতো এই ব্যাংকটি নষ্ট হওয়ার জন্য নাথান নেয়ারবিয়ার, নাথান জেরিয়ার ও তার কয়েকজন সহযোগী প্রধানত দায়ী ছিলেন। নাথ স্মিথের অপরাধ যে এই সকল প্রতারককে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল, কিন্তু সকল অপরাধী নাথ স্মিথের ঘাড়েই চাপল। কর্পোরেশন নানান কারণে নাথ স্মিথকে ভয় করত। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হলো তার ফলে তাকেই বিচারালয়ে অভিযুক্ত হতে হলো। বিচারালয়ে তাহার অপরাধ প্রমাণ হলে লোসের কারাগারে তাকে নির্বাসিত করা হয়। মিস্টার ব্লেক 2-1 মিনিট নিস্তব্ধ থেকে আবার বললেন, হ্যাঁ, সব কথা তোমাকে কেন বলছি তা বোধ হয় এখনো বুঝতে পারোনি না? তার কারণ বলছি। লোলা ডি গাইজের প্রকৃত নাম রঙ্গিনী ওলগা নাথ স্মিথ। কি সর্বনাশ! লোলা অর্থাৎ সেই রঙ্গিনী জ্যাক নাথানের প্রেমিকা, সে তার সাথে বিয়েতে আবদ্ধ, অথচ জ্যাকের বাবা স্যার এনসার রঙ্গিনীর বাবার সর্বনাশ করেছে। লোলা তার বাবার শত্রুর পুত্রকে বিয়ে করতে চায়। এ যে বড়ই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, প্রথম দৃষ্টিতে অদ্ভুত বলেই মনে হয়, কিন্তু সব কথা শুনলে তোমার বিস্ময় দূর হবে। আমি লোলাকে আগে কোথায় দেখেছিলাম তা আমার মনে ছিল না। তার মুখ দেখে তাকে চিনতে পারি, অথচ চেনা মুখ। বড়ই অস্বস্তি বোধ করছিলাম। অবশেষে আজ রাতে লোলার ঘরে একটা ছবি দেখলাম। তা তার কয়েক বছর আগের ছবি। তা দেখা মাত্র চিনতে পারলাম লোলাই সেই রঙ্গিনী নাথ স্মিথ, জেনোফোন নাথ স্মিথের কন্যা। আমি তার কিশোর বয়সে তাকে বর্ডি ঘেরায় নাথ স্মিথের ভবনের সামনে প্রান্তরে তালিকুঞ্জের মধ্যে নৃত্য করতে দেখেছিলাম। কিছুক্ষণ আগে পাইপ টানতে টানতে সেই দৃশ্য মনে পড়ছিল। তার সঙ্গে একটি পরিচারিকাও ছিল। সে ওয়েলসের অধিবাসিনী হলেও তার মুখ গোল ও পিতাভ, যেন কিছুটা ওই জাপানি ছাঁচে। সেই যুবতীকে আজ লোলার ঘরে দেখেছি। সে এখনো লোলা ডি গাইজের পরিচারিকার কাজ করে। শুনলাম তার নাম নাকি কিকি। সে এখানে জাপানি বলে পরিচিতা। জাপ রমণীর মুখের সাথে তার মুখাকৃতির কিছুটা সাদৃশ্য আছে, তবে তুই তাকেই লেডি নাথানের ঘরের জানলা খুলতে দেখেছিলে। সে বটে, কৃষ্ণাঙ্গী হঠাৎ দেখলে মনে হয় বালিকা। আমার বিশ্বাস লোলার এই পরিচারিকাই লেডি নাথানের নেকলেস চুরি করেছে। তবে কি সে লোলা অর্থাৎ রঙ্গিনী নামিথের আদেশেই এই কাজ করেছে? এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই স্মিথ। আপনি তার আঙুলে যে ওপাল খচিত প্লাটিনামের আংটি দেখেছিলেন, তার তুলককালের সেই অপহৃত গয়না, আপনার এই অনুমান তো তবে মিথ্যা না? আমার সেরকমই সন্দেহ হয়েছিল। সে কোথা থেকে কিভাবে এই আংটি সংগ্রহ করছিল তা আমি জানতে পারিনি, তবে বর্তমান ব্যাপারের সাথে এর কোনো যোগাযোগ নেই। জ্যাক নাথান বলেছিল সে আমস্টারডামে গিয়ে অনেক দাম দিয়ে ওটা লোলার জন্য কিনেছিল। আমার বিশ্বাস লোলাকে সে ওই আংটি কেনার জন্য বেশ ভালো টাকাও দিয়েছিল, কিন্তু লোলা সেই টাকা আত্মসাৎ করে ওই চুরি যাওয়া আংটি তাকে দেখিয়েছিল এবং আমস্টারডাম থেকে কিনেছে বলেছিল। এই আংটি তার গুপ্ত ভাণ্ডার থেকে সংগৃহীত। তার গুপ্ত ভাণ্ডার? হ্যাঁ, সে নানান জায়গা থেকে নানান কৌশলে যে সকল হিরে জহরত চুরি করেছে তা তার গুপ্ত ভাণ্ডারে সঞ্চিত আছে। সে কি উপায়ে এই আংটি হস্তগত করেছিল সেটা আগে জানা প্রয়োজন। স্যার এনসার যে চিঠি পেয়েছিলেন তাতে গত বছর কোথায় কোথায় তার অর্থ লুট হয়েছিল তার একটি তালিকা ছিল। সেই তালিকা দেখে বুঝেছিলাম গত বছরে সে তার বহু টাকা অপহরণ করেছিল। আপনি কি মনে করেন সেই সকল লুট লোলা ডি গাইসের নেতৃত্বেই হয়েছিল? না,
লেডি নাথানের হেরের নেকলেসটাই শুধু লোলার আদেশ অপহৃত হয়েছে, কিন্তু সে রঙ্গিনী নাম স্মিথ রূপে অন্যান্যবার তাকে প্রতারিত করে তার বহু অর্থ আত্মসাৎ করেছিল। সে তার বাবার প্রতিভা ও বুদ্ধি লাভ করেছে, কিন্তু শত্রুর প্রতি বিদ্বেষ বুদ্ধি তার মায়ের দান। পোল্যান্ডের অভিনেত্রী নাডা সেলেন্সকির নাম ইউরোপ বিখ্যাত। 1908 খ্রিস্টাব্দে লিডো নদীতে জলবিহার করার সময় সে ডুবে মারা গিয়েছিল। স্যার এনসার নাথান তার বাবার প্রতি যে অন্যায় করেছিলেন তারই প্রতিফল দেওয়ার জন্য সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হ্যাঁ, সে তার বাবার শত্রুর সর্বস্ব শোষণ করার সংকল্প নিয়েছে। এছাড়া স্যার এনসারের প্রতি তার শত্রুতার কোনো কারণ বুঝতে পারছি না। আমার বিশ্বাস বিভিন্ন সময়ে নানান উপায়ে সে স্যার এনসার নাথানের লাক্ষাধিক পাউন্ডও আত্মসাৎ করেছে। ভবিষ্যতে তাকে আরও কিভাবে শোষণ করবে তা অনুমান করা অসাধ্য। জ্যাক নাথান তার এইসব বুঝতে পারেননি? লোলার হাতে সে বাঁদরের মতো নাচছে। জ্যাক একটি পুচ্ছহীন গর্ধ। লোলা স্যার এনসারকে জোঁকের মতন শোষণ করেও ক্ষান্ত হবে না। জ্যাক যখন তার সম্পত্তির উত্তরাধিকারী হবে তখনও সে নানান কৌশলে তার সর্বনাশ করবে। বাবার পর ছেলের জীবন নষ্ট করে সে তার প্রতিহিংসা মেটাবে। এই কাজ তার পক্ষে কঠিন হবে না, কারণ লোলার রূপে জ্যাকের মতন পতঙ্গ জীবন আহুতি দেওয়া পরম সৌভাগ্য মনে করে। লোলা তাকে কৃতদাসে পরিণত করেছে। লোলা ইচ্ছে করলে যে কোনো ভালো সংযত পুরুষকেও নিজের কাছে টেনে আনতে পারে। তার রূপের শক্তি অসাধারণ। আপনার কাছে থেকে বড়ই অদ্ভুত কথা জানলাম। কাল রাতে লোলাকে আপনার সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে মধুর স্বরে কথা বলতে দেখে আমি মুহূর্তের জন্যও বুঝতে পারিনি সে এমন প্রকৃতির নারী। ভদ্রবেশিনী দস্যু, ধনবানের সর্বস্ব লুটি তার জীবনের ব্রত। কিন্তু আপনার ধারণা কতদূর সত্যি তা ঠিক বুঝতে পারছি না। লোলা ডি গাইস অর্থাৎ রঙ্গিনী ওলগা নামির যদি সত্যি স্যার এনসার নাথানের সেই বেনামা চিঠি লিখে থাকে, তাহলে সে গোপনে স্যার এনসারকে শোষণে সংকল্প করার পর প্রেমিক জ্যাক নাথানকে আপনার সাহায্য নিতে বলেছে। এটা কি করে বিশ্বাস করব? একদিকে সে চুরি ষড়যন্ত্র করছে, অন্যদিকে তার প্রেমিককে চোর ধরার জন্য আপনার কাছে পাঠাচ্ছে। এটা যথেষ্ট অস্বাভাবিক নয় কি? এ চুরি তারই কাজ হলে সে নিশ্চয়ই জ্যাক নাথানকে আপনার কাছে যেতে দিত না। আপনি এখানে আসতে পারতেন না। আমি এখানে আসি এটা সে একেবারেই চায়নি। এমনকি সে এতে বাধা দেওয়ার চেষ্টাও যথাসাধ্য করেছিল, কিন্তু জ্যাক নাথান তার আপত্তি শোনেনি। আমি লোলাকে সন্দেহ করেছি, এটা সে বুঝতে না পারলেও আমি এখানে এসেছি দেখে সে যে চিন্তিত ছিল তা তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পেরেছিলাম। সারাদিন সে আমাকে দেখেও না দেখার ভান করছে, কোনো কথা বলেনি। এমনকি আমাকে স্যার এনসারের অতিথিদের কাছে উপহাসের পাত্র করবারও চেষ্টা করেছিল। আমি অত্যন্ত খারাপ, ভদ্র সমাজে মেশার অযোগ্য, এটা প্রমাণ করতে চেয়েছিল। অবশেষে রাতে সে আমাকে সকলের সামনে এমন অপদস্থ করেছিল যে আমি জীবনে কখনো এত অপমানিত হইনি। আমাকে এখান থেকে তাড়াবার জন্য সে যে উপায় অবলম্বন করেছিল তা অত্যন্ত লজ্জাজনক। আমি অত্যন্ত খারাপ একজন মানুষ, যার চরিত্রে ঠিক নেই, ভদ্র সমাজে আমার স্থান নেই, এটাই সে সকলকে বোঝাতে চেয়েছিল। এমনকি স্যার এনসার তার কথা বিশ্বাস করে কাল সকালেই আমাকে তার বাড়ি থেকে চলে যেতে বলেছে। তার দৃঢ় বিশ্বাস আমি অত্যন্ত দুশ্চরিত্র, তার অতিথি হবার অযোগ্য। আপনি দুশ্চরিত্র, আপনি ভদ্রলোকের অতিথি হবার অযোগ্য, এসব কি কথা? আপনার মহাশত্রু তো আপনার চরিত্রের নিন্দা করতে পারে না। লোলা আপনার আদর্শ চরিত্রে দোষারোপ করতে সাহস করলো কি করে? সে ঠিক কিভাবে এটা করেছিল আর আমাকে ঠিক কতটা অপমানিত হতে হয়েছে তা তোমাকে সবটা বলছি। সবটা এখনো যেন আমার কাছে কল্পনার মতন মনে হচ্ছে।
তিনি যে ক্ষুদ্র পদার্থটি লোলার ঘরের দরজার বাইরে গালিচার উপর থেকে কুড়িয়ে নিয়ে পকেটে রেখেছিলেন তা পকেট থেকে বের করে স্মিথকে দেখালেন। স্মিথ দেখল তা ইনামেল দিয়ে তৈরি একটা প্লেট, তার উপর 12 এই নম্বরটি লেখা ছিল। তার পেছন দিকে গদের আঠা শুকিয়ে লেগেছিল, তা অন্য একটি ঘরের নম্বরের প্লেট। কয়েক ঘন্টা আগে তা খুলে এনে লোলার ঘরের দরজায় 10 নম্বর প্লেটের উপর বসিয়ে দেওয়াতে মিস্টার ব্লেক লোলার ঘর 12 নম্বর ঘর বলে ভুল করেছিলেন। কিন্তু তিনি স্মিথকে সে কথা না বলে সেই নম্বর প্লেটটা তাকে পরীক্ষা করতে দিলেন। স্মিথ তা দেখে বলল, এটা কি? ওটা নাম্বার প্লেট, এটা দেখেই বুঝতে পারছো। কিন্তু কিন্তু এটা কি কাজে ব্যবহৃত হয়েছিল তা বুঝতে পারোনি। লোলা এই প্লেটটা তার ঘরের দরজার নম্বরের উপরে এঁটে আমাকে অপমান করেছিল। তার কৌশল সফল হয়েছিল। আমাকে সকলের সামনে চরিত্রহীন লম্পট বলে প্রমাণ করতে চেয়েছিল সে। শুধু তাই নয়, জ্যাক আমাকে চাবুক দিয়ে মেরে বিদায় করতে চেয়েছিল। আপনার কথা বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বললে বুঝতে সুবিধা হয়। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আজ রাতে আমার ঘরে আসার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলাম। 12 নম্বর ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমি দরজার নম্বর প্লেটে 12 নম্বর লেখা দেখে সেই ঘরে গেলাম। ঘরের মধ্যে কোনো অজ্ঞাত ব্যক্তি আছে বুঝতে পেরে আলোর সুইচের সন্ধানে দেওয়ালের দিকে হাত বাড়ালাম, কিন্তু আমার ঘরের সুইচ যেখানে ছিল সেখানে সুইচ খুঁজে পেলাম না। কিছুক্ষণ পরে সেই ঘরে আলো জ্বলে উঠল। দেখলাম রঙ্গিনী ওলগা নান স্মিথ রাতের পোশাক পরে তার খাটের একপাশে বসে আমাকে গুলি করতে উদ্যত হয়েছে। তার মুখ ঘৃণায় ও আতঙ্কে লাল হয়ে উঠেছিল। আমি তখনও বুঝতে পারিনি যে আমার ঘরের নম্বর প্লেট সেই ঘরের নম্বর প্লেটের ওপরে এঁটে আমাকে ভুল ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে বললাম আমি ভুল করে তার ঘরে প্রবেশ করেছি, এই জন্য আমি অত্যন্ত লজ্জিত। আমার ভুলের জন্য তার কাছে ক্ষমা চেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাব, তখন সে বলল সে গুলি চালাবে, আর তারপর তার পরিচারিকাকে দিয়ে বাড়ির সবাইকে ডেকে পাঠিয়ে আমাকে অপমান করল। কি ভয়ানক! আপনাকে অপদস্থ করবার জন্য বাড়ির সব লোককে সে সেই ঘরে ডেকে আনলো। এ যে বড় সংকটজনক অবস্থা। তারপর আপনি কি করলেন? কি আর করব, আত্মসমর্থনের জন্য যা বলা উচিত তাই বললাম। তবে সে এখানেই থেমে থাকেনি। ব্যাপারটা যাতে আরো জোরালো হয় তাই সে অজ্ঞান হবার ভান করে পড়ে যাচ্ছিল। আমি বুঝতে না পেরে তাকে ধরতে যাই, আর সে সেই মুহূর্তে আমাকে জড়িয়ে ধরে আরো চিৎকার করতে শুরু করে। সেই সময় জ্যাক নাথান, তার বাবা সবাই সেই ঘরের দরজায় এসে হাজির হয়ে এইসব দেখে আমাকে দোষী সাব্যস্ত করল। এরপর তারা আমাকে যথেষ্ট অপমানও করেছে। সেও তার পরিচারিকা তাদের গুপ্ত সংকল্প সিদ্ধির জন্য ষড়যন্ত্র করে আমাকে ফাঁদে ফেলেছিল। তাদের সংকল্প সিদ্ধির আগে সে আমাকে সেই ঘর থেকে বেরোতে দেবে কেন? তার আমাকে নিয়ে ভয় ছিল। সে বুঝতে পেরেছিল আমাকে আটকে রাখতে না পারলে তার আশা পূর্ণ হবে। লেডি নাথানও তার ঘরের দরজা খুলে রেখে লোলার ঘরে গিয়েছিল। লোলার পরিচারিকা কি সেই সুযোগে লেডি নাথানের ঘরে গিয়ে তার 15,000 পাউন্ডের নেকলেস চুরি করল। আমি লোলার ঘরে না গেলে তার ওই ষড়যন্ত্র সফল হবার সম্ভাবনা ছিল না। রঙ্গিনী ওলগা নান স্মিথ লেডি নাথানের মহামূল্য নেকলেস চুরির জন্য যে ষড়যন্ত্র করেছিল তাতে কোনো খুঁত ছিল না, কিন্তু তার কাজের একটা গলদ ধরা পড়ল। সে তার ঘরের নম্বর প্লেটের উপর অন্য কোনো দিকের 12 নম্বর ঘরের নম্বর প্লেটখানি এঁটে দিয়েছিল গদের আঠায়। তা ভালো করে বসেনি, সেই জন্য তা খসে দরজার সামনে পড়েছিল। সে বা তার পরিচারিকা তা জানতে পারেনি। তা তাদের হাতে পড়ার আগেই আমি তা পেয়ে গিয়েছিলাম, আর এটাই যে আমি নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল।
মিস্টার ব্লেকের থেকে সবটা শুনে স্মিথ বেশ অবাক হলো। পাশাপাশি একজন স্ত্রীলোক তার মতো বুদ্ধিমান একজনকে এভাবে বোকা বানিয়েছে, এটা ভেবে তার বেশ হাসি পেল। লোলা মিস্টার ব্লেককে ভয় পেত। তাকে কোনো উপায়ে স্যার ইনসেরের বাড়ি থেকে তাড়াতে না পেরে এমন এক কৌশলে সে তাকে ঘরে বন্দি করে অবশেষে কাজ উদ্ধার করেছিল। এটা বুঝতে পেরে স্মিথ তার বুদ্ধির প্রশংসা না করে পারল না। তার মনে পড়ল মিস্টার ব্লেক রূপসী বম্বেতে মিস অ্যামেলিয়া কার্টার ছাড়া আর কোনো নারী তাকে কখনো প্রতারিত করেনি এবং কোনো নারীও তাকে অপদস্থ করতে পারেননি। কিন্তু লোলা রঙ্গিনী ওগলা তাকে যেভাবে অপমানিত করল, এটা তার জীবনে এই প্রথম। স্মিথের মনে হলো এই নারী অ্যামেলিয়া কার্টারের থেকে অধিক বুদ্ধিমতী। অ্যামেলিয়া কার্টারের মতো রঙ্গিনী তার বাবার শত্রুর সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিল, আর মিস্টার ব্লেক সেখানে চলে আসায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু অ্যামেলিয়া যেভাবে তার বাবার শত্রুগণকে বিধ্বস্ত করেছিল, রঙ্গিনী ওলগার পন্থা তার থেকে ভিন্ন। বাবার শত্রু সর্বনাশ সাধনের জন্যে সে যে উপায় অবলম্বন করেছিল, তার পরিণাম কি, মিস্টার ব্লেক তার অপমানের প্রতিফল দিতে পারবেন কিনা তা বুঝতে না পেরে স্মিথ বলল, আপনি কি মনে করেন লেডি নাথানের সেই নেকলেস এখন রঙ্গিনী ওলগা তার ঘরে মাথার বালিশের নিচে লুকিয়ে রেখেছে? অসম্ভব কি? কিন্তু সে তা এই রাতেই স্থানান্তরিত করবার ব্যবস্থা করে থাকলে তাতেও অবাক হব না। বরং সেই চেষ্টা করবে এটা ভেবেই আমি তোমাকে এই বাড়ির ওপরে নজর রাখতে বলেছিলাম। তা বটে, কিন্তু আপনি তো আগে জানতেন না আজ রাতে লেডি নাথানের নেকলেস ওইভাবে চুরি হবে। রঙ্গিনী ওলগার পরিচারিকাই যে লেডি নাথানের নেকলেস চুরি করেছে এর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এ সকলই তো আপনার অনুমান। হ্যাঁ, অনুমান, কিন্তু ওলগার পরিচারিকা ছাড়া লেডি নাথানের ঘর থেকে তা চুরি করা অন্য কারোর জন্য অসাধ্য। বিশেষত তুমি কিকিকে লেডি নাথানের ঘরের জানলা খুলতে দেখেছিলে। রঙ্গিনী ওলগা কিভাবে তার বাবার শত্রু স্যার অ্যান্সারকে শোষণ করছে তার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। এই অবস্থায় লেডি নাথানের নেকলেস চুরি তার ষড়যন্ত্রের ফল। এটা সহজেই বুঝতে পারা যায়। বেনামি চিঠিতে লেখা ছিল 5,000 পাউন্ড নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে না পৌঁছলে আজ তার 3 গুণ অর্থ আদায় করা হবে। কিন্তু সারা দিনের মধ্যে সেই চিঠির লেখক তা নেবার সুযোগ পায়নি। সুতরাং রাতে কিছু একটা ঘটতে পারে এটা আমার সন্দেহ হয়েছিল। বিশেষত বেনামি চিঠিতে সেরকমই ইঙ্গিত ছিল। কি একটা শব্দ হচ্ছে না? এই কিসের শব্দ শোনো তো? মিস্টার ব্লেকের মনে হলো কোনো গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকলে যেরকম শব্দ হয়, বাড়ির বাইরে ঠিক এই রকম একটা শব্দ হচ্ছিল। মিস্টার ব্লেক সেই ঘরের আলো নিভিয়ে দিয়ে জানালা খুললেন। তিনি সেখান থেকে পথের দিকে তাকিয়ে গাড়ির কোনো আলো দেখতে পেলেন না বটে, কিন্তু ইঞ্জিনের ভরভর শব্দ ঠিক শুনতে পেলেন। তিনি স্মিথের কাছ থেকে নাইট গ্লাসটা নিয়ে আলো ফেলে দেখলেন গুম্মের বেড়ার আড়ালে রাজপথের উপর একটা গাড়ি আলো নিভিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। গাড়িটা যেন অধীরভাবে কারোর প্রতীক্ষা করছিল। মিস্টার ব্লেক স্মিথকে বললেন, ওই গাড়িটা কারোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। গাড়িতে কোনো আলো নেই, সুতরাং মনে হয় কেউ ওই গাড়িতে উঠে এই অন্ধকারে পালাবে। তুমি এখন নিচে গিয়ে ওই গাড়িটার উপরে নজর রাখো। যাও যাও। স্মিথ সাথে সাথে মুখোশটা মুখে পরে নিল এবং যে দড়ি ধরে সে ঘরে প্রবেশ করেছিল জানালায় উঠে সেই দড়ি ধরে নিচে নামার সময় জিজ্ঞেস করল, আপনি কি এখন এখানেই থাকবেন? হ্যাঁ, আমি আজকে এখানেই থাকবো। রঙ্গিনী ওলগাকে আজ রাতেই 2-1 কথা জিজ্ঞাসা করব। এই রাতে তার দেখা পাবেন কোথায়? আমার বিশ্বাস এবার আমাকে সেখানে দেখে সে ভয়ে চিৎকার করবে না বা কাউকে ডেকে আমাকে অপদস্থ করবার চেষ্টাও করবে না। স্মিথ দড়ির সাহায্যে নিচে নেমে গেল। মিস্টার ব্লেক জানালা বন্ধ করে আলো জ্বালালেন। লোলা যে কৌশলে লেডি ন্যাথানের মহামূল্য হীরের নেকলেস চুরি করেছিল এবং তার জন্যে সে যে ষড়যন্ত্র করেছিল তার সমস্তই তিনি বুঝতে পেরেছিলেন।
তিনি আবার মনে মনে সেই সব কথা ভাবতে লাগলেন। তার ধারণা হলো লোলা বহুদিন আগেই লেডি ন্যাথনের নেকলেস চুরি করার পরিকল্পনা করেছিল। সে সেই কাজে সফল হবার জন্যেই জ্যাক ন্যাথনকে নিজের রূপের জালে জড়িয়েছিল, তার বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছিল এবং তার বাবার অতিথি রূপে তার বাড়িতে থাকত। সে যে তার শত্রু তা তাকে বা তার পরিবারকে সে বুঝতে দেয়নি। সে জ্যাককে গোলাম করে রেখেছিল। যখন সে বুঝতে পারল লেডি ন্যাথনের 15,000 পাউন্ড মূল্যের নেকলেস চুরি করে নিলেও স্যার এনসন ন্যাথনের তেমন কোনো ক্ষতি হবে না বা তিনি খুব একটা চিন্তিত হবেন না, তখন সে বেনামি চিঠি লিখে হুমকি দিল। জ্যাক ন্যাথন মিস্টার ব্লেকের সাহায্য নেওয়ায় নির্দিষ্ট দিনের নেকলেস চুরি করা সহজ হবে না বুঝে সে নিশ্চিন্ত হলো, কারণ মিস্টার ব্লেকের শক্তি সামর্থ্য সম্বন্ধে তার দৃঢ় ধারণা ছিল। কিন্তু সে আশা ছাড়েনি। মিস্টার ব্লেককে অপদস্থ করে কিভাবে কার্যোদ্ধার করতে হবে তা সেই দিনই সে স্থির করে নিয়েছিল। তার কৌশল ব্যর্থ হয়নি। মনে মনে সবটা ভেবে মিস্টার ব্লেকের নিজের উপরেই রাগ হলো। বিশেষ করে একজন মেয়ের কাছে পরাজিত হয়েছেন সেটা যেন তিনি মানতে পারছেন না কিছুতেই। তার মনে হলো লোলা বেশ অন্য ধরনের। সে তার রূপকে কাজে লাগিয়ে কাজ হাসিল করতে জানে। মিস্টার ব্লেক সেই রাতেই তার সাথে দেখা করবেন বলে ঠিক করলেন। শুধু তাই নয়, তাকে কিভাবে হারাবেন তা ভাবতে লাগলেন, কারণ লোলা কম চালাক নয়। সুতরাং কিছু না ভেবে এগোনো যে ঠিক হবে না তা এতক্ষণে উনি বুঝে গেছেন। তিনি ভাবতে লাগলেন লোলার কোনো দুর্বলতা আছে কিনা যা নিয়ে তাকে হারানো যায়, এবং পাশাপাশি নিজের এই অকারণ অপমানের যোগ্য জবাব দেওয়া, কারণ হাতে সময় বেশ কম। শুধু তাই নয়, লোলাকে শিক্ষা দিতে হবে যাতে সে এমন কাজ দ্বিতীয়বার না করে। তবে এ কাজের জন্যে তাকে সকাল অবধি অপেক্ষা করতে হবে, কারণ লোলা যতই দোষী হোক এভাবে রাতের বেলা তাকে বিরক্ত করা ঠিক নয়। লোলা খারাপ ব্যবহার করলেও তিনি তা করতে পারেন না। অন্য কেউ হলে হয়তো এত কিছু ভাবতেন না মিস্টার ব্লেক। বেশ কিছুক্ষণ ভেবে তিনি ঠিক করলেন লোলার সাথে কথা বলবেন। তাই ঘর থেকে বেরিয়ে লোলার ঘরের দিকে গেলেন। মিস্টার ব্লেক তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে লোলার কান্না শুনতে পেলেন। জ্যাক, জ্যাক তুমি চলে যাও, ওকে আর বিরক্ত করো না জ্যাক। কি এখন শুনতে যাবে? আমার ঘুম পেয়েছে। তুমি ম্যাক্সওয়েলের সামনে যেতে এত সংকোচ বোধ করছো কেন? তাকে বলো সে নেকলেস চুরি করেছে, তার কাছ থেকে সেই চোরাই নেকলেস আদায় করো তুমি। রবার্ট ব্লেক সত্যিই বলেছে এই কাজ তোমারই করা উচিত। তুমি এত পরে সে অস্ফুট স্বরে আরও কয়েকটি কথা বলল। মিস্টার ব্লেক তা শুনতে পেলেন না। তার উত্তরে জ্যাক মৃদু স্বরে দু একটা কথা বলল, সেটাও মিস্টার ব্লেকের কানে এলো না। কিন্তু তার কথা শুনে রঙ্গিনী ওলগা তীব্র স্বরে বলল, তুমি বানর, তুমি জানো। আর শোনো জ্যাক নেথন, তোমার এরকম বাঁদরামি আমি ক্ষমা করব না। তোমার এত স্পর্ধা, তুমি আমাকে সন্দেহ করো। তোমার মায়ের নেকলেস নাকি আমি। কথা শেষ না করে রঙ্গিনী ওলগা হাউ হাউ করে কেঁদে দিল। তারপর সে উঠে পাশের একটি ঘরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল। মিস্টার ব্লেক সেই শব্দ শুনতে পেলেন। জ্যাক ন্যাথন ব্যাকুল স্বরে বলল, ওহ লোলা, তুমি অযথা রাগ করছো। আমি তোমাকে সন্দেহ করিনি। আমি মুহূর্তের জন্যেও মনে করিনি যে তুমি। রঙ্গিনী ওলগা তার কথায় বাধা দিয়ে বলল, কি তুই তাড়াতাড়ি আমার ব্যাগ গোছা। আমি এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না। এই বানরটার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই অসভ্য জানোয়ারটাকে আমি ঠিক চিনতে পেরেছি। ও বদমাস, ও মাতাল, আর আমি ওর মুখ দর্শন করবো না। ওলগা সশব্দে দরজা খুলে সবেগে দালানে চলে গেল। সে তার দরজার দ্বার খুলতে না খুলতে মিস্টার ব্লেক এক লাফে অন্ধকারে লুকালেন। ওই ঘরের আলোতে তিনি দেখতে পেলেন কেঁদে কেঁদে লোলার চোখ মুখ ফুলে উঠেছে। মিস্টার ব্লেক তার অভিনয় দক্ষতায় বিস্মিত হলেন। জ্যাক ন্যাথন ধীরে ধীরে রঙ্গিনী ওলগাকে অনুসরণ করে বলল, লোলা, লোলা তুমি কোথায় যাচ্ছ? এই গভীর রাতে একা কোথায় যাবে তুমি? কেন যাবে বলো? তুমি 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 রাগ করো না। আমি ঈশ্বরের দিব্যি করে বলছি, আমি তোমাকে সন্দেহ করিনি। একদিন তুমি যে নেকলেসের অধিকারিণী হবে তা তুমি লোভের বশে।
ওলগা তার কথায় কান না দিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তা দেখে জ্যাক ন্যাথন তার সামনে গিয়ে পথ রোধ করল এবং ব্যাকুলভাবে তার হাত ধরল। ওলগা বাধা পেয়ে রাগে চিৎকার করে উঠল এবং সবলে হাত ছাড়িয়ে নিয়ে বিকৃত স্বরে বলল, ওরে পশু, তুই মিথ্যে কথায় আমাকে ভোলাতে চাস? আমি কি তোর মনের কথা বুঝতে পারিনি? আমি তোকে ঘৃণা করি, লম্পট মাথার, তুই কুকুরের অধম। আমি তোর মুখ দেখবো না। আমি আর এখানে থাকবো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কিন্তু জ্যাক ন্যাথন তার পথ ছাড়ল না। দু হাত প্রসারিত করে তার পথ আলগে দাঁড়িয়েই রইল। কাতর স্বরে সে বলল, লোলা 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 লোলা, আমাকে আমাকে প্লিজ ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। প্লিজ ডাই। বলে রঙ্গিনী ওলগা জ্যাক ন্যাথনের গালে একটা চড় মেরে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে চলে গেল। তার পরিচারিকা কিকি একটা শাল হাতে দ্রুত বেগে জ্যাক ন্যাথনের কাছে গেল, কিন্তু ওলগাকে না দেখে সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগল। জ্যাক ন্যাথন তার ভাবী স্ত্রীর এমন অপমানে কি মনে করল বলা যায় না, তবে কয়েক মিনিট মাটিতে পড়ে থেকে সে গালে হাত বোলাতে লাগলো। তারপর প্রেমিকার 5টা আঙুলের দাগ তার গালে ফুটে উঠেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াতেই তার বোন রাত ন্যাথন ঘরের বাইরে এসে ব্যাকুল স্বরে বলল, জ্যাক, এসব কি হচ্ছে? তোমাদের গোলমাল শুনে আমি ছুটে এলাম, আর লোলার গলা পেলাম মনে হলো সেও কি এসেছে এখানে। তুমি কি তাকে কিছু বলেছো? সে কি রাগ করে চলে গেছে? জ্যাক ন্যাথন গালে হাত বোলাতে বোলাতে বলল, তার মাথায় কি খেয়াল চেপেছে জানি না, রাগ করে সে চলে গেছে। রাগ পড়লেই হয়তো ফিরে আসবে। আচ্ছা তুমি যাও, শুতে যাও। ওহ, কি ভয়ানক রাত! এক রাতে এতগুলো ভয়ানক কাণ্ড আমার জীবনে ঘটতে আমি কখনো দেখিনি। জ্যাক ন্যাথন তার বোনের মুখের দিকে না তাকিয়ে লোলাকে অনুসরণ করল। মিস্টার ব্লেক নিঃশব্দে নিজের ঘরে চলে গেলেন। তারপর মনে মনে বললেন, রঙ্গিনী ওলগার এই অভিনয়ের কারণ কি? স্যার এনসন নাথানের বাড়ি থেকে চলে গেল, আর কি সে ফিরে আসবে না? যে উদ্দেশ্যে সে নির্বোধ জ্যাককে বিয়ে করতে চেয়েছিল, তাহলে কি সে কাজ হয়ে গেছে? এই নেকলেস নিজের কাছে রাখার আর সাহস পাচ্ছে না আমি আছি বলে, এবং তাকে সন্দেহ করেছি এটা সে বুঝতে পেরেছে। এই জন্যই জ্যাকের সাথে ঝগড়ার অভিনয় করে সে চলে গেল। মিস্টার ব্লেক আবার তার ঘরের জানালা খুলে পথের দিকে তাকালেন এবং স্মিথ যে দড়ির সাহায্যে সেই ঘর থেকে বেরিয়েছিল, মিস্টার ব্লেক সেই দড়ি ধরে নিচে নামলেন। সেই সময় একটা দরজা খোলার শব্দ তার কর্ণগোচর হলো। মিস্টার ব্লেক ধীর পায়ে হাঁটছিলেন। কিছুটা যাবার পর পায়ের শব্দ শুনতে পেলেন, আর তারপরেই কানে এলো জ্যাক ন্যাথনের কণ্ঠস্বর। সে লোলাকে খুঁজছিল। সে প্রথমে ভেবেছিল লোলা এমনি ওসব বলেছিল, তবে অনেকক্ষণ পরেও লোলা যখন ফিরল না, তখন সে চারিদিকে তাকে খুঁজতে শুরু করলো। কি কি তোমার কর্ত্রী বাড়ির বাইরে এসেছেন? তুমি তাড়াতাড়ি তাকে ফিরিয়ে নিয়ে এসো। লোলা লোলা, এমন পাগলামি করো না, ফিরে এসো। বাইরে বড্ড ঠান্ডা। আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। রঙ্গিনী ওলগা যে পোশাক পরে বেরিয়েছিল তা অত্যন্ত পাতলা। সে যে ওই পোশাকে বেশি দূর যেতে পারবে তা জ্যাক ভাবতে পারেনি। ওলগা কিকিকে শাল আনতে বলেছিল বটে, তবে সে তা না নিয়েই চলে গেছিল। মিস্টার ব্লেক কিছুক্ষণ পর যেখানে গাড়িটা ছিল সেখানে গেল। তার মনে হলো ওলগা হয়তো ওই গাড়ি করেই পালাবে। কিছু দূরে টেনিস খেলার জায়গা। মিস্টার ব্লেক সেদিকে চলে গেলেন। কিছুক্ষণ পর বুঝতে পারলেন সেদিকে গিয়েই ভালো করেছেন, কারণ তিনি একটু দূরে একটা অবয়ব দেখতে পেলেন। অন্ধকারে চিনতে না পারলেও সেই অবয়ব যে কোনো নারীর তা তিনি বুঝতে পারলেন। সেটা যে ওলগা তা বুঝতে অসুবিধা হলো না, কারণ এত রাতে সে ছাড়া আর কেউই সেখানে যাবে না। লোলা খুব সহজে পাঁচিল টপকে চলে গেল। মিস্টার ব্লেক আর তাকে দেখতে পেল না, তবে কিছুক্ষণ পরে ওলগাকে দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন কি তার ঘরের জানালা দিয়ে ওই গাড়িটাকে ইশারা করছিল। এই জন্যেই গাড়িটা আলো বন্ধ করে স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় ওলগাকে ধরা গেলে ওই নেকলেস তার কাছেই পাওয়া যেত।
মিস্টার ব্লেকও এক লাফে পাঁচিল টপকে রাস্তায় চলে গেলেন। সেখানে গাড়িটা দেখতে পেলেন। একজন লোক গাড়িতে বসেছিল। ওলগাকে গাড়ির কাছে যেতে দেখে সে চালকের আসনে চলে গেল। এরপর ওলগা গাড়িতে উঠতেই গাড়ি চলতে আরম্ভ করল। মিস্টার ব্লেক গাড়ি থেকে অনুসরণ করার জন্য তাড়াতাড়ি এগোলেন, তবে গাড়ির কাছে যাবার আগেই গাড়িটা বেরিয়ে গেল। ঠিক সেই সময় গাছের আড়াল থেকে বেরিয়ে কে একজন গাড়ির কেরিয়ারে উঠে পড়ল। মিস্টার ব্লেক অন্ধকারে সেই লোকটাকে চিনতে না পারলেও সে কে তা তার বুঝতে দেরি হলো না। নিশ্চিত হলেন। মিস্টার ব্লেক তার ঘরে চলে গেলেন। যেভাবে এসেছিলেন ঠিক সেইভাবেই। তবে তিনি বুঝলেন লোলা আর সেখানে ফিরে আসবে না। সে চিরদিনের জন্যে স্যার এনসন ন্যাথানের বাড়ি ত্যাগ করল। জ্যাক প্রাণপণ চেষ্টা করেও আর তার সন্ধান পাবে না, কিন্তু রঙ্গিনী ওলগা স্মিথ যেখানেই যাক তিনি তার সন্ধান ঠিক পাবেন। সে স্মিথের দৃষ্টি এড়াতে পারবে না। স্মিথ সব জায়গায় তাকে ছায়ার মতো অনুসরণ করবে, কিন্তু তিনি স্যার এনসেনের বাড়িতে ওলগা স্মিথকে গ্রেপ্তার করে নেকলেস উদ্ধার ও নিজের অপমানে বদলা নেওয়ার সুযোগ পেলেন না। এটা ভেবেই তার মনে একটা ক্ষোভ তৈরি হলো। মিস্টার ব্লেক স্যার এনসন ন্যাথানের নিকট আত্মসমর্পণের চেষ্টা না করেই পরের দিন সকালের ট্রেনে লন্ডনে চলে গেলেন। ক্যাপ্টেন ব্ল্যাক আসলে কে স্যার এনসেন তা জানতে পারলেন না। জ্যাক ন্যাথানও সে কথা তাকে বলতে পারল না। মায়ের 15 পাউন্ডের নেকলেস চুরি হয়ে যাওয়ায় জ্যাক ন্যাথানের দুঃখ হলো না, কিন্তু তার লোলা যে চলে গেল এই দুঃখে সে ব্যাকুল হয়ে উঠল। রঙ্গিনী ওলগার 5 আঙুলের দাগ তখনও তার গালে থাকলেও প্রেমিকাকে সে ভুলতে পারল না। মিস্টার ব্লেক 2 দিন স্মিথের কোনো খবর না পেয়ে চিন্তিত হয়েছিলেন। তৃতীয় দিন দুপুরে স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ ইন্সপেক্টর ফসেট তার সঙ্গে দেখা করতে এলেন। ইন্সপেক্টর ফসেট অনেক সময় মিস্টার ব্লেকের সাথে পরামর্শ করতে আসতেন। মিস্টার ব্লেকের উপদেশে অনেক রহস্যপূর্ণ তদন্তে তিনি সুফলও লাভ করেছিলেন। এই জন্যে মিস্টার ব্লেককে তিনি আন্তরিকভাবে শ্রদ্ধা করতেন। অন্যান্য কথার পর মিস্টার ব্লেক ফসেটকে বললেন, র্যামকোটের সেই নারী খুনের আসামিকে গ্রেপ্তার করতে পেরেছো ফসেট? হ্যাঁ, অনেক চেষ্টায় খুনিকে গ্রেপ্তার করেছি। সে একটা নাবিক। তিলবাড়িতে তাকে গ্রেপ্তার করার পর সে অপরাধ স্বীকার করেছিল। আমরা হুইন্সে গ্রেপ্তার করার পর আপনার সাথে পরামর্শ করতে সে বেশ ভালোই করেছিলাম, বুঝলেন। হুগিন্স নিরপরাধ এটা আপনি আমাকে না বোঝালে আমার সন্দেহ হয়তো দূর হতো না। তাকেই খুনি বলে অভিযুক্ত করতাম, হয়তো বিচারালয়ে তাকেই দণ্ডভোগ করতে হতো। আপনি তার অনুকূলে যেসব কথা বলেছিলেন তাতেই তার আসলে প্রাণ রক্ষা হয়েছে। কিন্তু আমি আপনার সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে আসিনি। ম্যানর গ্রিনে লেডি ন্যাথানের 15,000 পাউন্ডের নেকলেস চুরি গেছে, এ সংবাদ আপনি বোধহয় শুনেছেন। আপনি এই চুরির তদন্তে আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে আমার খুবই সুবিধা হয়। সকল কথা শুনলে আপনি নিশ্চয়ই আমাকে হয়তো সাহায্য করবেন। মিস্টার ব্লেক অতি কষ্টে হাসি চেপে ধরে মাথা নাড়লেন। তিনি বুঝতে পারলেন জ্যাক ন্যাথন তার পরামর্শই গ্রহণ করেছে। চোর ধরার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য প্রার্থী হয়েছেন, কিন্তু মিস্টার ব্লেক ঘটনার দিন ছদ্মবেশে তাদের বাড়িতে উপস্থিত ছিলেন এবং সে তার সাহায্য প্রার্থী ছিল এটা সে পুলিশের কাছে প্রকাশ করেনি। তিনিও তা প্রকাশ করলেন না। ক্যাপ্টেন ব্ল্যাককে যেভাবে অপদস্থ লাঞ্ছিত হতে হয়েছিল তা স্যার এনসেনের অতিথিরা জানতে পেরেছিলেন, কিন্তু বড় ঘরের কলঙ্কের কথা সকলেই গোপন করেছিলেন। মিস্টার ব্লেক মাথা নেড়ে বললেন, অসম্ভব ফসেট, আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার হাতে এখন অনেক কাজ। আমার সাহায্য চাইছো কেন? তুমি কি এই চুরির তদন্ত নিয়ে চিন্তিত? চোর ধরতে না পারি, কোন শ্রেণীর চোর লেডি ন্যাথনের নেকলেস চুরি করেছে তা হয়তো আমি বুঝতে পেরেছি।
যে কৌশলে বড় লোকদের দোতলায় তেতলায় উঠে তাদের সব জিনিসপত্র লুট করে, অবলীলায় লুট করে আসলে পালিয়ে যায়, এটা হয়তো তাদেরই কাজ। ওদেরকে জেরা করেই নেকলেসের সন্ধান করতে হবে। লেডি ন্যাথনের ঘরের জানলায় আমরা পায়ের ছাপ পেয়েছি, বাগানেও আমরা পায়ের ছাপ পেয়েছি। ওনার ঘর কিছু সময়ের জন্য ফাঁকা ছিল, আর তখনই চোর চুরি করে পালায় আর কি। এরপর ওনারা খুঁজেও চোরকে পাননি। এরপর ওনার ছেলের ভাবি বউ মিস ডি গাইস বাড়ি ছেড়ে চলে যায়, তারও আর কোনো খোঁজ টোজ পাওয়া যায়নি। কোন জাতীয় চোর সেই নেকলেস চুরি করেছে তা ঠিক বুঝে ফেলেছ দেখছি। তবে এরা তো দুশ্চিন্তার কারণ কি? মিস ডি গাইজের এমনভাবে গায়েব হবার জন্য চিন্তিত নাকি? আপনার অনুমান সত্যি মিস্টার ব্লেক। ওনার এই অন্তর্ধান বড়ই অদ্ভুত লাগলো আমার। রাতে নিতান্ত পাতলা পোশাকে সে ঘরের বাইরে গেল, তারপর আর তাকে দেখতে পাওয়া গেল না, যেন সে বাতাসে মিশে গেল। স্যার ইনসেন ন্যাথনের বাড়ির কাছে ঝিলে আমরা একটা জাল ফেলে ভালো করে দেখেছি, কিছু পাইনি তেমন। এমনকি একটু দূরে থাকা একটা নদীতেও তল্লাশি করে ফলাফল কিন্তু কিছু পাইনি। ওখানে থাকা জঙ্গলেও তল্লাশি করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এমনকি তার জুতো বা পোশাক কিছুই পাওয়া যায়নি। কোথায় বিয়ে করে রানীর মতো থাকতো, আর কোথায় এখন এমন করে উধাও হয়ে গেল। বেঁচে আছে না মরে গেছে বোঝা দায়। তার কি সন্দেহ তার প্রেমিকা কি আত্মহত্যা করেছে? আত্মহত্যা ছাড়া আর কি আর ভাববে? মিস ডিগাইস যাকে সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিল, এটা সে প্রথমে না বললেও পরে জেরার মুখে স্বীকার করে। প্রেমিকের উপর রাগ করে আত্মহত্যা, এমন এমন বোকা সত্যি বিরল। কিন্তু খুব জটিল সমস্যা পড়েছে দেখছি। তা এখন কি করবে ভেবেছ? আমরা যা করেছি তার বেশি আর কি করতে পারি বলুন? এই তদন্ত নিয়ে যে কি বিপদে পড়েছে সে আর বোঝাতে পারবো না। স্যার ন্যাথান আমাকে গোপনে বলেছেন এটা নিয়ে যেন বেশি বাড়াবাড়ি আমরা না করি, নয়তো সবটা জানাজানি হয়ে যাবে, খবরের কাগজেই খবর বেরোবে, আর তখন তাদের আবার সম্মানে হাত পড়বে। একদিকে সে এটা ধামাচাপা দিতে চায়, আর অন্যদিকে তার ছেলে লোলাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে জলের মতো টাকা খরচ করতে রাজি আছে শুধুমাত্র লোলাকে খুঁজে পাওয়ার জন্য। সে লন্ডনের সব কাগজে বিজ্ঞাপন দিয়েছে, আমিও সব থানায় খবর দিয়েছি। দেখা যাক কি হয়। এই অবস্থায় আপনি কি করতেন বলুন তো? আমি চুপ করে বসে থাকতাম। এ কথা একেবারেই ভুলে যেতাম। মিস ডি গাইস আত্মহত্যা করেনি ফসেট। তুমি আমার এ কথা বিশ্বাস করতে পারো। আপনি কি করে কথা বলছেন? রমণীর মনের কথা জানার জন্য প্রমাণ লাগে না। আমি তার সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি তাতে সে জ্যাকের উপরে রাগ করে আত্মহত্যা করবে না, এটা আমি নিশ্চিত। এমন সময় টেলিফোনের ঝনঝনি শুনে মিস্টার ব্লেক উঠে গিয়ে রিসিভারটা তুলে নিলেন। স্মিথ ওপাশ থেকে কথা বলে উঠল। মিস্টার ব্লেক তার স্বরে উৎসাহ লক্ষ্য করে তিনি বললেন, কি খবর বলো, আমি শুনছি। কি খবর বলো, আমি শুনছি। ওয়াও, দ্যাটস গ্রেট, আমি এখনই আসছি। মিস্টার ব্লেক রিসিভার থেকে সরে এলেন। 3 দিন আগে স্মিথ ওলগার গাড়িতেই ওখান থেকে বেরিয়ে গেছিল। তাতে তিনি নিশ্চিত ছিলেন ওলগার খোঁজ পাওয়া যাবেই। তবে এতটা দেরি হওয়াতে একটু চিন্তিত হয়ে পড়েছিলেন। আরও একটা ব্যাপার হলো, ওই হার যদি লোলা অন্য কাউকে দিয়ে দেয় তবে তা ফিরে পাওয়া মুশকিল হবে। তবে সে এত সহজে ওই হার কাউকে দেবে না, সেটাও ওনার মনে হয়েছিল। রঙ্গিনী ওলগা স্যার ইনসেরের বাড়ি থেকে পালিয়ে গিয়ে মেফিয়ার পল্লীর এক বাড়িতে রাত্রিবাস করে। সে তার গাড়ি সেখানে ছেড়ে দিলে স্মিথ গাড়ির নাম্বার লিখে রাখে। পরদিন সকালে ওলগা নতুন ছদ্মবেশে সেই গাড়িতেই পিম্পিকো পল্লীতে যায়। স্মিথ বুঝতে না পেরে অন্য কারোর পিছু নেয়। এভাবে 2 বার তাকে হারায় স্মিথ, তবে পুরোপুরি হারায়নি। রঙ্গিনী ওলগা তৃতীয় দিন সকালে ব্যাবিলন হোটেলে এসে ঘর ভাড়া নেন। তার সব জিনিসে সিনসিন্যাটি শহরের লেবেল আঁটা ছিল। হোটেলে সে পরিচয় দিয়েছিল তার নাম মিস A.K. ব্রাউন। সে সিনসিন্যাটি থেকে লন্ডনে এসেছে। তার চোখে চশমা, পোশাক আমেরিকার মহিলাদের মতো, এবং তার কণ্ঠে যে টানটুকু ছিল তা নবাগত আমেরিকান মহিলাদের মতোই। মিস্টার ব্লেক ইন্সপেক্টর ফসেটকে বলেন, এই ফসেট, আমাকে একটা জরুরি কাজে এখনই বাইরে যেতে হবে। তোমাকে কোনো সদুপদেশ দিতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত।
আচ্ছা, তুমি কি এখন স্কটল্যান্ড ইয়ার্ডে ফিরে যাবে? হ্যাঁ, সেইখানেই যাব। কি যে করি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যদি কোনো সন্ধান জানতে পারো তাহলে আমাকে অবশ্যই খবর দিও। তুমি আমার গাড়িতেই চলো, তোমাকে স্কটল্যান্ড ইয়ার্ডে নামিয়ে দিয়ে যাও। মিস্টার ব্লেক ইন্সপেক্টর ফসেটকে সঙ্গে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলেন। পশ্চিম পল্লীতে এসে ইন্সপেক্টর ফসেট নেলসন মনুমেন্টের কাছে ট্যাক্সি থেকে নেমে পড়লেন। মিস্টার ব্লেক তাকে নামিয়ে দিয়ে ব্যাবিলন হোটেলের দেউড়িতে চলে গেলেন। তিনি ট্যাক্সি থেকে নেমে হোটেলে প্রবেশ করবেন সেই সময় একজন সংবাদপত্র বিক্রেতা একতাড়া কাগজ নিয়ে তার সামনে এলো এবং একটা কাগজ তার সম্মুখে উঁচু করে ধরে বলল, ইভিনিং নিউজ, টাটকা খবর। আপনি ম্যানেজারের অফিসে গিয়ে তার সাথে দেখা করুন। রঙ্গিনী ট্যাক্সি নিয়ে কুকের অফিসে গেছে, বোধহয় পালানোর জন্যেই। সে এখনই হোটেলে ফিরে আসবে, এরপর আপনি বাকিটা নিজের মতো করে নেবেন। মিস্টার ব্লেক তৎক্ষণাৎ ম্যানেজারের অফিসে গেলেন। ম্যানেজার তার প্রস্তাবে আপত্তি করল, বলল, মিস ব্রাউন এখন বাইরে গেছেন। তার অনুপস্থিতিতে আমি আপনাকে তার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারবো না, স্যার। মিস্টার ব্লেক নিজের পরিচয় দিয়ে বললেন, এই যুবতীর বিরুদ্ধে অভিযোগ আছে, এই অভিযোগের ভিত্তিতেই আমি এসেছি। আপনি আমার অনুরোধ রক্ষা করলে মিস ব্রাউনের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু আপনি আমার অনুরোধ প্রত্যাখ্যান করলে আমাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য নিতে হতে পারে। তখন পুলিশ প্রকাশ্যে তার ঘর তল্লাশি করবে, অনেকে অপমানের আশঙ্কা আপনার হোটেল ছেড়ে চলে যাবে, এতে ক্ষতি আপনারই হবে। আপনি আমাকে বড় বিপদে ফেললেন, মিস্টার ব্লেক। আপনি যদি এই কাজ নিজে করেন তাহলে আপনার প্রস্তাবে সম্মতি দিতে পারি। আমি আগে কোনোদিনই এমন কাজ করিনি, স্যার। হ্যাঁ, সব দায়িত্ব আমি নিলাম, আপনার কোনো চিন্তা নেই। মিস ব্রাউন আপনাকে এই প্রসঙ্গে কোনো কথা জিজ্ঞেস করবে না। মিস্টার ব্লেকের কথায় আশ্বস্ত হয়ে হোটেলের ম্যানেজার তাকে সঙ্গে নিয়ে দোতলায় গেল এবং তার কাছে থাকা চাবি দিয়ে চলে গেল। মিস্টার ব্লেক সেই ঘরে গিয়ে ওলগার জিনিসপত্র দেখল। সে সব মিস এ.কে. ব্রাউনের জিনিসপত্র। তা দেখে তার মনে হলো স্মিথ হয়তো ভুল করেছে। মিস্টার ব্লেক সেই ঘরের ব্যান্ড পিসের উপরে একটা চিঠি দেখতে পেলেন। সেটা সিনসিনাটি শহরের 21 নম্বর স্ট্রিট থেকে মিস এ.কে. ব্রাউনকে সেই হোটেলের ঠিকানায় লেখা হয়েছিল। তিনি সেই চিঠিটা পড়ে জানতে পারলেন মিস এ.কে. ব্রাউনের মা সেই চিঠির লেখিকা। এই চিঠি পড়ে এবং তার জালপত্র না বুঝে তার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। এরপর তিনি সেই ঘরে অপেক্ষা করবেন কি চলে যাবেন ভাবছেন, এমন সময় কিছুটা দূরে টেবিলে তার চোখ পড়ল। তিনি তৎক্ষণাৎ টেবিলের কাছে গিয়ে টেবিলে থাকা জিনিসপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করতে একটা ছোট্ট কৌটো দেখতে পেলেন। সেই কৌটোটা খুলেই তিনি চমকে গেলেন। কৌটোর ভেতরে ওপাল ও প্ল্যাটিনামের একটি আংটি ছিল। এই আংটি তিনি লোলার আঙুলে দেখেছিলেন। লোলা তাকে বলেছিল এটা তার আশীর্বাদের আংটি। জ্যাক ন্যাথন তাকে উপহার রূপে দিয়েছিল। কিন্তু মিস্টার ব্লেক চিনতে পারলেন যে আংটি চুরি হয়েছিল ওটা সেই আংটি। এই আংটি দেখে মিস্টার ব্লেক বুঝতে পারলেন মিস এ.কে. ব্রাউন ছদ্মনামধারিণী রঙ্গিনী ওলগা নাসমিথ ছাড়া আর অন্য কেউ নয়। তিনি নিশ্চিন্ত মনে চেয়ারে বসে রঙ্গিনীর জন্য অপেক্ষা করতে লাগলেন। সেই আংটিটি দেখতে না পেলে তাকে অপদস্থ হয়ে ফিরে যেতে হতো। কয়েক মিনিট পরে মিস এ.কে. ব্রাউন দরজা খুলে ভেতরে এলো। তার পরনে টুইডের সুদৃশ্য পোশাক, তার মুখে সিগারেটের একটি সুদীর্ঘ হোল্ডার, তাতে সিগারেট গুঁজে সে ধূমপান করছিল। রঙ্গিনী চশমায় তার চোখ একেবারে ঢাকা। রঙ্গিনী সেই ঘরে আসা মাত্র মিস্টার ব্লেক চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। সে তার ঘরে মিস্টার ব্লেককে দেখে সভয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করল, কিন্তু মুহূর্তের মধ্যে সে আত্মসংবরণ করে, যেন তাকে চিনতে পারেনি। এমনভাবে রেগে গিয়ে বলল, কে আপনি? আমার অ্যাবসেন্সে এই ঘরে আপনি কেন এসেছেন? হ্যাঁ, আপনি কি চান? আমি কি চাই সেটাই জিজ্ঞাসা করছো মিস নাসমিথ? তুমি কয়েকদিন আগে ম্যান অফ গ্রিন থেকে লেডি নাথানের যে হীরের নেকলেস চুরি করে পালিয়ে এসেছো, আমি সেটাই চাই। তুমি আমাকে চিনতে পারোনি বুঝি, কিন্তু আমাকে না চেনার কি কারণ সেটাও তো দেখছি না। সেদিন রাতে আমাকে কি কৌশলে তোমার ঘরে নিয়ে গিয়ে কিভাবে অপদস্থ করেছিলে,
বাবা, সেসব এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও আচ্ছা, তাও বলে রাখি, নমস্কার, আমার নাম রবার্ট ব্লেক। কয়েকদিন আগে তুমি আমারই সাহায্যে পুলিশের হাত থেকে মুক্তি লাভ করেছিলে। এটাও ভুলে গেছো নাকি? রঙ্গিনী ওলগা কোনো কথা না বলে অবনত মুখে বসে পড়ল। তার মুখ বিবর্ণ। মিস্টার ব্লেকের আকস্মিক আক্রমণে সে বিহ্বল হয়ে পড়ল। সে তাকে কি বলবে, কি করবে তা হঠাৎ স্থির করতে পারল না। 2-1 মিনিটের মধ্যেই সে নিজেকে সামলে নিল। সে তার কোট ও টুপি খুলে একটা চেয়ারের উপর রাখল এবং চোখের চশমাটা খুলে মিস্টার ব্লেকের সামনে বসে পড়ল। তারপর একটা সিগারেট মিস্টার ব্লেককে দিলে সে তা নিল না। রঙ্গিনী হেসে বলল, আপনি গোয়েন্দাগিরি করতে এসেছেন বলে বুঝি আমার থেকে সিগারেট নিলেন না? উত্তম, আপনি তাহলে জানেন? কি জানি নান স্মিথ। আমার নাম, আমার আসল নাম, আমি কে তা আপনি জানেন। লেডি রাসেলের নেকলেস যে আমি নিয়েছি সেটা আপনি জানেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। মিস্টার ব্লেক তার কথা শুনে বিস্মিত হলেন, কিন্তু বিস্ময় দমন করলেন না। বাবা, আনন্দিত হয়েছ কেন? আপনি সব কথা জেনে গেছেন সেই জন্য। তাতে আনন্দিত হবার কি আছে? কারণ এটা জানতে না পারলে আপনি এখানে আসতেন না, এবং আমিও আপনার সঙ্গে করা দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে পারতাম না। জানি আপনার সঙ্গে সেদিন যে ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য, এবং সেজন্য আমি দুঃখিত। নারী হয়েও যা করেছে তা অন্যায়, কিন্তু আমার যে আত্মরক্ষার কোনো উপায় ছিল না। আমি বুঝেছিলাম যে আপনি আমাকে সন্দেহ করেছেন। আপনাকে জনসমক্ষে অপদস্থ না করতে পারলে আমাকে বিপদে পড়তে হতো, অথচ আমার কার্য উদ্ধার হবে না। এই জন্য আমি এসব করতে বাধ্য হয়েছিলাম। রঙ্গিনী ওলগা যেন ক্ষোভে দুঃখে এসব বলে গেল। মিস্টার ব্লেক বিচলিত না হয়ে থাকতে পারলেন না। তিনি সব ভুলে গিয়ে তার অনুতপ্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু তিনি লোলার এসব কথায় বেশিক্ষণ ভুলে থাকলেন না। তিনি ঈষৎ উত্তেজিত স্বরে বললেন, তুমি আমার কাছে ক্ষমা চাইবে এ আশায় আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, এবং তুমি তোমার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ না করলে আমি ক্ষুব্ধ হব। এই কথাও মনে করো না নান স্মিথ। তুমি আমার প্রতি অত্যন্ত অন্যায় করেছিলে বটে, কিন্তু ভালো ব্যবহার তো সকলের কাছ থেকে প্রত্যাশা করা যায় না, বিশেষত তোমার মতো। মিস্টার ব্লেক হঠাৎ নীরব হলেন। রঙ্গিনী বলল, কি হলো, থামলেন কেন? বলুন বলুন। আমার মতো খারাপ, লোভী, জালিয়াত এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনি যা বলবেন আমি মাথা পেতে দেব। কিন্তু আমি তোমার কাছে এসব কথা বলতে আসিনি মিস নান স্মিথ, বরং তুমি যে নেকলেস চুরি করে এনেছো সেটা নিতে এসেছি। আপনি তা কি জন্য চাইছেন? আমি সেটা লেডি নাথানকে ফিরিয়ে দেব। আমি তোমার চুরি বন্ধ করার জন্য স্যার অ্যান্সারের অতিথি হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার ষড়যন্ত্রে আমার সেই চেষ্টা বিফল হয়েছিল। তুমি কিভাবে নেকলেস চুরি করে পালিয়েছো তা আমি সব জানি। তুমি ধরা পড়ে গেছো, এখন ওটা ফেরত দাও। আমি ফেরত না দিলে আপনি কি করবেন? তোমাকে পুলিশে দেব। কি অভিযোগে? চুরি। তুমি লেডি নাথানের নেকলেস চুরি করেছো সেই অভিযোগেই অভিযুক্ত হবে এবং আইন অনুসারে যথাযোগ্য দণ্ড ভোগ করবে। আপনার কথা বুঝলাম, কিন্তু স্যার অ্যান্সার নেথান আমার বাবার যে বিপুল অর্থ নানান কৌশলে লুট করেছেন তার কিছুটা যদি আমি কোনো উপায়ে উদ্ধার করি, তাহলে কি আপনি আমাকে বাকি চোরদের সাথে সমশ্রেণীতে ফেলবেন? যদি আমি বিচারালয়ে মিথ্যে কথা বলি তাহলে আমাকে আইন অনুসারে দণ্ডিত করা হবে, কিন্তু যে আমার বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়ে, সাক্ষীদের মুখ দিয়ে মিথ্যে কথা বলিয়ে আমার বাবাকে দীর্ঘকালের জন্য কারাগারে পাঠিয়েছিল, সেই মিথ্যেবাদী বিশ্বাসঘাতক আজ ধনকুবে। সে আজ লন্ডনের সম্মানিত অধিবাসী, সরকারের সম্মানজনক উপাধি মণ্ডিত। কার অপরাধ বেশি? হ্যাঁ, আমার না তার? মিস্টার ব্লেক, আপনি আমার সঙ্গে দেখা করেছেন, ভালোই হয়েছে। আজ আপনাকে সব কথা খুলে বলার সুযোগ পেয়েছি। বেশ কিছু বছর আগে আমি অনেক চেষ্টা করে কারাগারে আমার বাবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। তার সঙ্গে দেখা করেছিলাম। তাকে যে অবস্থায় দেখলাম তাকে আমার বাবা হিসেবে চেনা যাচ্ছিল না। আমি কঙ্কাল সার বিবর্ণ একজনকে দেখলাম। তিনি আমার বাবা। শৈশব ও কৈশোরে আমি যে হাসি খুশি মানুষটাকে দেখেছিলাম, যে আমার সব ছিল, তাকে ওই অবস্থায় দেখে মেনে নিতে পারিনি আমি। তার থেকে জানলাম যে যাকে তিনি পরম বন্ধু মনে করে সবটা দিয়েছিলেন,
সেই বন্ধু বিশ্বাসঘাতক নেথান তার সর্বস্ব লুট করে তাকে চোর অপবাদ দিয়ে দীর্ঘকালের জন্য কারাগারে পাঠিয়েছিল। তখন আমি অনাথ হয়ে গেলাম, আমার গোটা জীবন শেষ হয়ে গেল। তারপর দিন আমি ডুলোস থেকে চলে আসি। সেদিন আমি প্রতিজ্ঞা করলাম, ন্যায় বিচারের পুরাদণ্ড আমি নিজের হাতে প্রতিশোধ নেব। আমি সেই প্রতিজ্ঞা পালনই জীবনের ব্রত বলে মেনে নিয়েছিলাম। একদিকে কলঙ্ক, অপমান, চিরদারিদ্র, কঠোর নির্যাতন ও দুঃসহ জীবন, অন্যদিকে বিশ্বাসঘাতকতা, লোভ, প্রতারণা। আমি এই প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে এসব করেছি। আপনি এখনো আমার বিরুদ্ধে লড়াই করবেন? যদি তাই করেন তাহলে আমার কিছু বলার নেই। রঙ্গিনী ওলগা নাসমিথ অভিনয়ের ভঙ্গিতে এই কথাগুলো বলে উঠে দাঁড়ালো এবং হঠাৎ ডান হাতের দস্তানা খুলে দম্ভ ভরে তা মিস্টার ব্লেকের পায়ের কাছে ছুঁড়ে মারল। মিস্টার ব্লেক রঙ্গিনীর সব কথা শুনে তার দিকে তাকালেন। তার চোখ থেকে আগুন ঝরছিল। তিনি তার কষ্ট বুঝতে পারলেন, কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, মিস নান স্মিথ, তোমার সব কথা শুনলাম, কিন্তু আমি চুরি, প্রতারণা, প্রবঞ্চনার সমর্থন করতে পারবো না। আমি প্রচলিত আইনের সম্মান রক্ষা করব, দেশের শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবো, এটাই আমার জীবনের ব্রত। তোমার মতন লোক আমার সহানুভূতির অযোগ্য। আমি তোমাদের শত্রু। জাগে, তাড়াতাড়ি নেকলেস বার করো। আপনার যা ইচ্ছে, কিন্তু আমি নেকলেস ছিঁড়ে সেই হীরাগুলো খুলে ফেলেছি এবং সেগুলো আমার কাছেই আছে। কোথায়? বার করো। রঙ্গিনী সামনে ঝুঁকে পড়ে তার পায়ের মোজা খুলে ফেলল এবং তার ভেতর থেকে একটা ক্ষুদ্র চামড়ার থলি বের করল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সেই থলির মুখ খুলল এবং বাম হাতে কয়েকটা হিরে ঢালল। একটা বড় হিরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর সাহায্যে মিস্টার ব্লেকের সামনে উঁচু করে ধরল। তারপর তা তার সামনের টেবিলের উপর অবহেলা ভরে ছুঁড়ে দিয়ে বলল, এটা নেকলেসের লকেটের হীরা। এমন উজ্জ্বল, নিখুঁত, সুডৌল হিরে এদেশে খুব কমই পাওয়া যায়। এই হিরের সৌন্দর্য অতুলনীয়। এটা দেখে মুগ্ধ হবে না এমন লোক কি কেউ আছে? মিস্টার ব্লেক টেবিল থেকে হিরেটা হাতে তুলতে গিয়ে ওলগার দিকে খেয়াল করেন না। এমন সময় একটা ছোট্ট বোম টেবিলের উপরে ফেটে যায়। তার থেকে বেরিয়ে আসে কোনো বাষ্পীয় পদার্থ, যা মিস্টার ব্লেকের চোখে প্রবেশ করে। মিস্টার ব্লেক প্রায় পড়ে যাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে উঠে দরজা বন্ধ করার জন্য বাতালের মতো টলতে টলতে দরজার দিকে অগ্রসর হলেন। কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। রাসায়নিক পদার্থ মিশ্রিত ধোঁয়া তার চোখে যাওয়ায় তিনি কিচ্ছু দেখতে পারছিলেন না। উভয় চোখ তার জ্বালা করছিল। তিনি অস্ফুট স্বরে আর্তনাদ করে দুই চোখ ডলতে লাগলেন। দরজা আর বন্ধ করা হলো না। যাই হোক, তিনি উঠে দাঁড়িয়ে জানালা খুললেন। এরপর বাইরে মুখ বের করে কিছুটা শ্বাস নিলেন। এতে কিছুটা সুস্থ হলেন। সেই ঘরে 2-3 মিনিট পরে তিনি চোখ খুলে সেই ঘরে রঙ্গিনী ওলগাকে দেখতে পেলেন না। সে কি করে কোথায় অদৃশ্য হলো তাও তিনি জানতে পারলেন না। হোটেলের ম্যানেজার তাকে কিছুই বলতে পারল না। সিনসিনাটি নগরের মিস ব্রাউনের জিনিসপত্র সেই ঘরে পড়ে রইল, কিন্তু লেডি ন্যাথনের চুরি যাওয়া হীরের হারের বিচ্ছিন্ন হীরেগুলির কোনো সন্ধান আর পাওয়া গেল না। মিস্টার ব্লেক হোটেলের বাইরে গিয়ে স্মিথকে দেখতে পেলেন, কিন্তু স্মিথও কোনো কিছুই বলতে পারল না। সে বলল, ছদ্মবেশিনী রঙ্গিনী ওলগা নাসমিথ হোটেলের বাইরের দরজা দিয়ে পালালে তাকে নিশ্চিত দেখতে পেত, অথচ হোটেলের কোনো ঘরে কেউই তাকে খুঁজে পেল না। মিস্টার ব্লেক ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরে গেলেন। এরকম আরেকজনকে দেখেছিলেন, সে ছিল মিস অ্যামেলিয়া কার্টার। রঙ্গিনী ওলগা নাসমিথ কি তার থেকেও বুদ্ধিমতী? তিনি ভবিষ্যতে তার পূর্ণ শক্তির পরিচয় পাবেন এ বিষয়ে সন্দেহ থাকত না, কারণ সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য দস্তানা খুলে ফেলেছিল। রঙ্গিনীর সেই প্রতিদ্বন্দ্বিতা তিনি অগ্রাহ্য করতে পারলেন না। রঙ্গিনী যে যুদ্ধে নেমেছে তার শেষ কোথায় তা তিনি বুঝতে পারলেন না। তবে অপেক্ষা করতে থাকলেন তাদের আবার মুখোমুখি হবার।
গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে আসতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক গল্প নিয়ে, এবং আপনাদের সকলের জন্য থাকছে এক বিশেষ চমক। তাহলে শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।